ওই যে দর্শক একটা প্রশ্ন করেছিল মিজানুর রহমান, উনি জানতে চেয়েছিল যে লেভেল প্লেইং ফিল্ডের যদি কারণে কেউ যদি ইলেকশন থেকে সরে যায়, আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না মিজান সাহেব, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা আমি ব্যাখ্যা করেছি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রার্থী কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে অভিযোগ করতে পারে, কিন্তু সেই অভিযোগটা যে সবসময় ধর্তব্যের মধ্যে রাখতে হবে বা বিবেচনা করতে হবে এমনটিও নয়। সুতরাং যে সবচেয়ে দুর্বল সে সবলের তুলনায় দুর্বল বিধায় তার একটা অবস্থান থাকবে, সেটা হলো সে দুর্বলতম অবস্থান থেকে সে নির্বাচন করছে। আপনি যদি আমি মিজান ভাইকে উদ্দেশ্য করেই বলি, আমরা যদি একজন, যদিও এটা একটা খুবই একটা অস্বাভাবিক উদাহরণ, তারপরে বলবো যদি আপনি ওসমান শরীফ হাদির কথা বলেন, উনি কিন্তু অনেক গরিব ছিলেন, ওনার কিছুই ছিল না, কিন্তু আপনি ওনার যে জনসংযোগ, লোকের সাথে তার যে আত্মার সম্পর্কটা উনি গড়ে তুলেছিলেন। আমাদের প্রার্থীরা, আমার কাছে একজন প্রার্থী এসেছিল একটু আন্দাজ করার জন্য অনেকদিন আগে, সেটা এই ইলেকশন ঘোষণার অনেক আগের কথা বলছি, ঠিক বিপ্লবের পরপরই, আমি অমুক জায়গায় সে একটা জায়গায় সে প্রার্থী হতে চাই, নির্বাচন করতে চাই। তখন আমি তাকে বললাম যে তুমি প্রথমে বের করো, নির্বাচনটা কিন্তু একটা পিওরলি কিন্তু একটা ইটস এ ডেটাবেজের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। এটা একটা পার্সোনাল স্ট্র্যাটেজি। আমি মানুষকে সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন করবো, এটা কিন্তু আমার কৌশল। আমার এটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। কিন্তু আমি তাকে বললাম যে তোমার যদি, তুমি আগে দেখো তোমার এলাকার ভোটার সংখ্যা কত, এটা আমি সবার জন্যই বলছি আর কি। সে বললো স্যার আমার এখানে ভোটার সংখ্যা হলো প্রায় 1.5 লাখ। এমন তুমি এই 1.5 লাখ তো আর একটা 1.5 লাখ বাড়ি না, তার মানে একটা ফ্যামিলিতে 2 বা 3টা ভোটার থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমার ওখানে প্রায় 60 থেকে 70 হাজার বাড়ি আছে। এখন তুমি, তোমার কাছে টাইম আছে সে ফর এক্সাম্পল 18 মাস। তুমি এখন হিসাব করো তুমি ডেইলি কতগুলি বাড়িতে রিচ করতে পারবা। তুমি সব গাড়িতে তোমাকে রিচ করার দরকার নেই, তোমার শুধু কাজ একটাই, তুমি যাবা, মুরব্বীদেরকে সালাম দিবা, সালাম আলাইকুম, আমার নাম অমুক, খালাম্মা বা চাচা বা ভাই, বড় ভাই, আমি আপনাদের পাড়ার ছেলে, আমি আপনাদের এলাকায় আমি নির্বাচন করতে চাই, আমার নির্বাচনের উদ্দেশ্য হলো আমি আপনাদের সেবক হইতে চাই এবং আপনারা যেন সবসময় আপনার পাশে পান, এবং আমি যখন নির্বাচনে নামবো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিব, আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে দিব, এবং নির্বাচন যেদিন হবে এবং যেদিন আমি ক্ষমতা ছাড়বো সেদিন আবার আমার ব্যাংক ব্যালেন্স দিব আপনাকে, আমাকে দেখানোর জন্য যে আমি আপনার এই ইলেকশন থেকে আমি কোনো লাভবান হয়েছি কিনা। এই যে ব্যাপারটা দেখেন, হাদি কিন্তু এই কাজটাই করেছে এবং সে বলেছে যে আমার কিন্তু ম্যানিফেস্টো নাই, আমি সবার সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী ম্যানিফেস্টোটা ঠিক করব। কতগুলি কমন স্লোগান ছিল তার। সে বলছে যে আমি দুর্নীতি কেউ করতে দিতে পারি কি না পারি সেটা বড় কথা না, কিন্তু আমি সংসদে গিয়ে 299 জন সংসদ সদস্য কে কোথায় দুর্নীতি করতেছে এটা আমি সবাইকে জানাই দিব। এই কথাটা বলার জন্য কিন্তু গাটস লাগে। এই জন্য আমি একটা কথা বললাম, আত্মবিশ্বাস উৎস কিন্তু সাহস এবং আত্মবিশ্বাস, এই সাহস থেকে কিন্তু আত্মবিশ্বাস আসে। আত্মবিশ্বাসের উৎস কিন্তু সততা এবং তার নীতি, এবং সে মানুষের জন্য রাজনীতি করে, এইটার যদি সে প্রমাণ করতে পারে তাহলে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড আর ওই উঁচু নিচু ফিল্ডের কোনো ব্যাপার না, তার সাথে মানুষের যোগাযোগটা স্থাপন করতে হবে। এরপরের যে বিষয়টা, যে ভাই একটা কথা বলেছেন, আজকে তো এই যে জামাতের যে নির্বাচনী প্রচারণা কমিটি তাদের বৈঠকে বলছে যে এই অবস্থায় অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এরকম কোন পরিবেশ কি আপনি দেখছেন? জামাত কিভাবে দেখছেন? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি জামাতের যে বিষয়গুলোর উপর ভিত্তি করে তারা এই কনক্লুশনে এসছে, যেহেতু আমি ওখানে উপস্থিত ছিলাম না, আমার পক্ষে অ্যাকচুয়ালি তাদের এই বিষয়টা আলোচনা করাটা এখানে অনুচিত। তবে আমি আপনাকে একটুকু বলি যে ভাই একটা কথা বলেছেন যে আপনিও, যে আমি অ্যাকচুয়ালি ওই রেফারেন্স গুলিকে নিয়ে আসছি। এই যে 5টা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের যে নির্বাচন হলো, এই নির্বাচনে শিবির একচ্ছত্র, আমি বলবো অধিকাংশ ক্ষেত্রে তারা জয়লাভ করেছেন, এবং তাদের কিন্তু কৌশল একটাই, তারা 2টা জিনিস দেখিয়েছে। আমি শিবিরের ক্যাম্পেইনটা আমি ফলো করেছি। একটা হলো তারা সবাই মেধাবী, 2 নম্বর হচ্ছে তারা ভোটারদের কাছে প্রথম থেকেই খুবই শালীন এবং খুবই সংযত আচরণ করেছে। 3 নম্বর হচ্ছে ঢাকাবাসীতে যখন এই ছাত্র সংসদ যখন জিতলো, জেতার পরে এই গত কয়েকটা মাসে তাদের কিন্তু সময়কাল মাত্র 1 বছর, যে কাজগুলি করেছে তাতে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে তারা যদি
সমস্যাটাকে যদি সমাধান করতে চায় তাহলে কিন্তু তাদের সদিচ্ছা থাকলে তারা কিন্তু পথ খুঁজে বের করতে পারে। এবং তারা দেখেন মানে কি বলবো, স্বাভাবিক উপায় হোক এবং অস্বাভাবিক উপায় হোক, যেভাবেই হোক না কেন, তারা কিন্তু তাদের যে সমস্যাগুলি, বিশেষ করে হলের যে সমস্যা, সিটের যে সমস্যা, সেগুলি কিন্তু তারা এনশিওর করেন। যে সমস্ত ব্যথা বেদনা ছাত্রদের জীবনে খুবই স্বাভাবিক ছিল, কমন রুমে থাকা, র্যাগিং, তারপরে আপনার স্লেজিং, এই জিনিসগুলি থেকে কিন্তু তারা বেরিয়ে আসছে। খাবারের মান তারা উন্নত করার চেষ্টা করেছে। তো আপনি একটা বছরে আর কি করতে পারেন? আপনি একটা ছাত্রর পক্ষে সে সংসদের সহসভাপতি কি করতে পারে? তার কি ক্ষমতা আছে? সে যে সদিচ্ছা দেখাইছে, এটাই তো অ্যাকচুয়ালি অন্য ছাত্রদেরকে, অন্য অন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েদেরকে অনুপ্রাণিত করেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের রাজনীতিবিদদের ভিতরে যদি চলে আসে, তাহলে কিন্তু রাজনীতিতে কিন্তু একটা গুণগত পরিবর্তন আসবে। আরেকটা জিনিস হলো যে স্যার যেটা বললেন যে এই তরুণ সমাজের যে ভোটের একটা প্রভাব জাতীয় নির্বাচনে পড়তে পারে, এখানে আমি একটা কথা বলি আপনাকে। দেশে এখন প্রায় 6.5 কোটি এই তরুণ ভোটার আছে। অ্যাজ পার দি ক্যালকুলেশন অফ ডেমোগ্রাফিক স্টেট, 18 বছর বয়স থেকে, আর যদি আমরা ধরি 21 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত যারা একবারও ভোট দিতে পারেন, তাদের সংখ্যা প্রায় 6 থেকে 6.5 কোটি। এই লোকগুলিকে কিন্তু কোনো রাজনৈতিক দল সংযোগ করতে পারে নাই, তাদেরকে রাজনীতিতে তারা সম্পৃক্ত করতে পারে নাই। তাদের মেধা, তাদের যে স্পৃহা, তাদের যে মানে জীবনী শক্তি, সেটাকে কিন্তু তারা কখনোই ব্যবহার করে নাই। তারা সবসময় তাদেরকে বোঝা হিসেবে দেখেছে, সমাজে তারা মানে অসহযোগিতা করেছে বা উৎপাত করেছে বা আন্দোলন করেছে, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিচার করেছে। ইভেন আমি বলবো বিএনপির মতো একটা দল যখন 15টা বছর এরকম ভাবে সাফার করলো, করার পরে যাদের শক্তির উপর ভিত্তি করে তারা আজকে মুক্ত হলো, আপনি তাদের প্রার্থীর তালিকা দেখেন, তাদের এভারেজ প্রার্থীর তালিকা কিন্তু ইজ মোর দ্যান 50, হোয়ারাজ এখানে হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট এই 300 আসনের 150 আসনের প্রার্থীর বয়স হওয়া উচিত ছিল 30 থেকে 35-এর মধ্যে বা 25 থেকে 35-এর মধ্যে। তাহলে বুঝতাম যে বিএনপি একটা তারুণ্যের দল। আপনি কি করেছেন? এই সমস্ত মানে আই এম সরি টু সে ফর আই এম অলসো আই এম মোর দেন 65 এর কাছাকাছি প্রায়। আমি মনে করি যে আমার বয়স কিন্তু ইজ নট রাইট ফর পলিটিক্স অ্যাট দ্য মোমেন্ট। আমাদের পলিটিশিয়ানদেরকে সেই পলিটিশিয়ান হইতে হবে হু উইল গো ডোর টু দি পিপল। ওনাদের পক্ষে যাওয়া সম্ভব না। দে উইল নো দ্য মাইন্ড ফ্রম এখানে তো সামবডি এলস। অভিজ্ঞতার ব্যাপার আছে, আর তাছাড়া এই লোকগুলো তো ভাই আপনি এই অভিজ্ঞতার কথাটা আর বলেন না ভাই। ভোটে অংশগ্রহণই করতে পারে না। আমি বলি, পৃথিবী এখন যেভাবে চলছে, ইট ইজ দ্য ইয়াং পিপল, দ্য ইয়ুথস, দে আর রুলিং দ্য ওয়ার্ল্ড। আপনি গত 15 বছর ধরে দেখেন যে আপনি অতদূর যাইতে হবে কেন? আপনি আপনার লন্ডনে দেখেন না, আপনি কত পার্সেন্টেজ পিপল যারা মোর দেন 70 দ্যাট ডুইং পলিটিক্স। ভাই যে 70-তে রিচ করছে, হি হ্যাজ নাথিং এলস টু আর্ন ফ্রম দিস পলিটিক্স। এখন দি পলিটিক্স ইজ ফর পিপল, মিডল এজ পিপল, between 30 to 45.